আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আজকে আমরা করবো আর কি, ক্লাস করবো কিসের উপর? অ্যাডভান্স অ্যাডমিশন প্রিপারেশন সায়েন্সের জয়গুলি একাডেমি আয়োজিত আর কি। সো আমাদের এখানে কি কি কভার করা হবে, তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, এইচএসসি 26 ব্যাচ আসো, এইচএসসি 27 ব্যাচ আসো, সবারই কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং কেমিস্ট্রি আমরা কোন কোন চ্যাপ্টার পড়বো? কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এবং কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন, যে চ্যাপ্টার দুইটা আছে, এই চ্যাপ্টার দুইটার আমরা বিগত বছরে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সলভ করব। তো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো, একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, আর ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। সবাই একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। আর যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো, সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। ওকে, শেয়ার করে একটু কমেন্ট করে যে ভাইয়া শেয়ার ডান। দেখি কে কে লাইভটা শেয়ার করছো, একটু কমেন্ট করো যে ভাইয়া শেয়ার ডান সবাই। তো সবাই আর কি লাইভ একটু কমেন্ট করে জানাও যে ঠিকমতো সাউন্ডটা শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ঠিকমতো দেখা যাচ্ছে নাকি, একটু সবাই কমেন্ট করে জানাও। ওকে, ওকে, সবাই একটু কমেন্ট করে জানাই তো যে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি। ওকে, সবাই একটু আমরা দ্রুত যুক্ত হয়ে যাই। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, তারপরে ক্লাসটা শুরু করব। ওকে, ওকে, আমরা আর 30 সেকেন্ড অপেক্ষা করব, তারপরে শুরু করে দিব। সো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা একটু যুক্ত হওয়ার জন্য সময় নিচ্ছি, কারণ আমাদের মাত্রই একটা ক্লাস শেষ হলো ফিজিক্সে। এখন আমি বলতে তারপরে শেয়ার করা যাচ্ছে না, রেস্ট্রিকশন। ওকে, সবাই দেখি যে আজকের ক্লাসে যদি পিডিএফটা তোমাদের পেতে হয় তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা আর কি। ওকে, তাহলে আজকের এই ক্লাসের যেই আমাদের পিডিএফটা আছে, সেই পিডিএফটা তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ওকে, সো সেটার জন্য তোমাকে লাইভটা একটু কষ্ট করে শেয়ার করতে হবে। ওকে, চলো তাহলে আমরা শুরু করি ক্লাস। ওকে, আমাদের 1 নাম্বার কোশ্চেন, সবাই আর কি 1 নাম্বার কোশ্চেনের উত্তর দিয়ে দাও তো। 1 নাম্বার কোশ্চেনটার উত্তর সবাই একটু দ্রুত দিয়ে দাও। কি বলা হয়েছে? যে কার্বন মৌল, হীরা ও গ্রাফাইটের ভিন্ন রূপ, এদের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়, মানে কোন উক্তিটি তোমার এখানে ভুল আছে। সো 1 নাম্বার অপশন কি দেওয়া আছে? উভয় কার্বন মৌল দ্বারা গঠিত। 2 নাম্বার দেওয়া আছে হীরক, মানে হীরা আর হীরক একই, হীরা আর গ্রাফাইট কার্বন পরমাণু সংকরায়ন হলো sp3 sp2। ওকে, উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন এবং উভয়ের দহনতাপ একই। সো বলো কোনটা এখানে ভুল আছে, কোন অপশনটা ভুল আছে? সবাই একটু কমেন্ট করে জানাও তো যে কোন অপশনটা এখানে ভুল আছে। সবাই এটার আনসার দিতে থাকো, কোন অপশনটা ভুল আছে এটা একটু কমেন্ট করে জানাও। সো দেখো, ফার্স্ট অফ অল হীরক আর গ্রাফাইট কি কার্বনের দুইটা কি ভিন্ন রূপভেদ। সো এটা হচ্ছে উভয় কার্বন মৌল দ্বারা গঠিত, যেহেতু কার্বনের রূপভেদ বাট দুইটাই তো কার্বন দ্বারা গঠিত। সো 1 নম্বর অপশনটা আবার ঠিক আছে। 2 নাম্বার দেখো গ্রাফাইট, গ্রাফাইটের সংকরায়ন কি sp2, আর হীরকের সংকরায়ন কি বলতো sp3। ওকে, এটাই বলা হচ্ছে sp3 sp2। আচ্ছা, উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন। হ্যাঁ ভাইয়া, গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, আর হীরক কি বলতো বিদ্যুৎ অপরিবাহী। সো দুইজনের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন, এটাও ঠিক আছে। উভয় দহনতাপ একই। হ্যাঁ, দুইটা আলাদা যেহেতু জিনিস, দুইটার কি দহনতাপ একই হবে? দুইটার দহনতাপ কিন্তু কি বলতো ভিন্ন। তার মানে এই অপশনটা আমার ভুল আছে। তার মানে আমার একের অ্যান্সার কোনটা হবে? একের অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা। ওকে, 2 নাম্বার
এস ব্লক মৌল কোনটা? এরপরে কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও। এস ব্লক মৌল কোনটা বলো, এস ব্লক মৌল কোনটা? এরপরে কোশ্চেনটা সবাই উত্তর দিয়ে দাও, এস ব্লক মৌল কোনটা বলো, এস ব্লক মৌল কোনটা? আর সবাই যারা যারা আসো দেখি কে কে শেয়ার করছো একটু কমেন্ট করে যাবে, শেয়ার ডান। যারা যারা শেয়ার করছো একটু কমেন্ট করে যাবে, শেয়ার ডান। দেখি তোমাদের তাহলে আমাদের স্ক্রিনশট নিয়ে রাখবো এবং পরবর্তীতে তোমাদের কাছে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সবাই কিন্তু পিডিএফ দেওয়া হবে না, ওকে? সো সবাই আর কি লাইভটা শেয়ার করে দিও এন্ড শেয়ার দিয়ে কমেন্ট করে যাবে, শেয়ার ডান। এরপর সবাই 2 নাম্বার কোশ্চেনটার উত্তর দিয়ে দাও। 2 নাম্বার কি বলা হয়েছে? এস ব্লক মৌল কোনটা? ভাই আমরা জানি এস ব্লক মৌল কার হয়, S1 হইতে পারে আর S কি হইতে পারে, 2 হইতে পারে। তাহলে কি গ্রুপ 1 আর গ্রুপ 2 রাই কি মেইনলি এস ব্লক মৌল। সো লিনা কে 1 নম্বরে কে আছে ভাইয়া? লিনা কে রুবি সাইজ করে কোথায়? ফ্রান্সে। এরা হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌল, ওকে? 2 নম্বর গ্রুপের মৌল কার আছে ভাইয়া? বিরিয়ানি, মোগলাই, কাবাব, স্বর্ণের বাটিতে রাখো আর কি, ঠিক আছে? এরা হচ্ছে কি তোমার গ্রুপ 2 এর মৌল। সো এরাই মেইনলি কি এস ব্লক মৌল। সো কে কে আছে দেখো দেখেন অপশনে কোনটা মেলে, এই যে লি না কে রুবি সাইজ করে কোথায়? ফ্রান্সে। তাহলে आंसर কোনটা হবে? কে তে কি পটাশিয়াম, তার মানে 2 এর आंसर কোনটা ভাইয়া? 2 এর आंसर হবে বি নাম্বারটা, ওকে? 2 এর आंसर হবে ভাইয়া বি নাম্বারটা। 3 নাম্বার কোশ্চেনের आंसर দাও। এরপরে সবাই 3 নাম্বার কোশ্চেনের आंसर দাও। শেয়ারটা ডান এবারে মানুষ না। এরপর সবাই 3 নাম্বার কোশ্চেনের आंसर দাও। 3 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? B2O3 অধিক পরিমাণ পানির সাথে বিক্রিয়া করলে, B2O3 অধিক পরিমাণ পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে আর কি, ঠিক আছে? B2O3 অধিক পরিমাণ পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? সো এই কোশ্চেনের आंसर দাও তো সবাই দেখি 3 নাম্বার কোশ্চেনটা। এরপর সবাই 3 নাম্বার কোশ্চেনের উত্তর দিয়ে দাও। আচ্ছা দেখি মাইশা মনোবাস, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। 2 এর বি ভাইয়া পেইড ব্যাচে কি পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ পেইড ব্যাচে আছে, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে আর কি, ওকে? সমস্যা নাই। এবার আসি, বলো B2O3 অধিক পরিমাণ পানির সাথে বিক্রিয়া করলে চূড়ান্ত উৎপাদটা কি হবে বলো? এটা ভাইয়া হচ্ছে কি কিসের বিক্রিয়া বলো তো? বোরিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। H3BO3 উৎপন্ন হবে, মানে বোরিক অ্যাসিড উৎপন্ন হবে। সো আমাকে এখানে কয় মোল দিতে হবে বলো তো? এখানে দিতে হবে 2 মোল আর এখানে দিতে হবে কি 3 মোল। তাহলে দেখো 3 দুগুণা 6টা হাইড্রোজেন, এখানেও কয়টা হইছে? 6টা হাইড্রোজেন হইছে আর কি, ওকে? আচ্ছা বোরন ছিল কয়টা? 2টা। এখানেও বোরন আছে কয়টা? দেখো তো 2টা। সো B2O3 অধিক পরিমাণ পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে ভাইয়া? বোরিক অ্যাসিড উৎপন্ন করে, H3BO3 উৎপন্ন করে। তাহলে 3 এর आंसर কোনটা হবে? 3 এর आंसर হবে ভাইয়া সি নাম্বারটা। সো তোমরা যারা এই যে জয়কলির যেই মনে করো তোমাদের কোশ্চেন সলভ করতে হবে, ক্লাস করতেছো, ক্লাসে পড়ে কোশ্চেন সলভ করবা, কোথা দিয়ে সলভ করবা? এই যে রসায়ন বিচিত্রা দিয়ে সলভ করবা আর কি, বুঝছো? এই যে রসায়ন বিচিত্রা কিন্তু নতুন এডিশন চলে আসছে এন্ড তুমি যদি রাইটিং সেকশনে যাও দেখবা যে এখানে কিন্তু আমার নামও দেওয়া আছে আর কি, ওকে? এই যে তোমার রসায়ন বিচিত্রা দেখবে রাইটার, এখানে কিন্তু আমার নামও দেওয়া আছে। সো তোমরা যারা হচ্ছে বলা যায় যে এখন প্রিপারেশন নিতে যাচ্ছ বা হচ্ছে সেকেন্ড টাইমার যারা আসো বা ফার্স্ট টাইমার যারা আসো, এই যে রসায়ন বিচিত্রা যেই মনে করো যে রাইটারের যে সেগমেন্ট আছে এখানে কিন্তু দেখো আমার নাম লেখা আছে, এই যে সানজিদ জাহিদ, বি ফার্ম, ফার্মেসি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওকে? আর কি, ওকে? সো তোমরা যারা যারা এখনো বইটা সংগ্রহ করো নাই, দ্রুত বইটা সংগ্রহ করে ফেলো, কারণ তোমার তো কোশ্চেন সলভও করা লাগবে। সো সলভের জন্য রসায়ন বিচিত্রা বেস্ট একটা বই, ওকে? আচ্ছা এরপর আসি, নিম্নের কোন গ্রুপটি 5 এর অক্সাইড নয় আর কি, ঠিক আছে? গ্রুপ 5 এর অক্সাইড নয়। সো এটা आंसर দাও তো। সো এটা মেইনলি কারা? যাদের হচ্ছে কি বলো তো যোজনী কত? 5। মেইনলি কি বুঝাইছে? যাদের যোজনী 5, মানে যাদের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 5টা। সো 5টা ইলেকট্রন কার কার আছে ভাইয়া? আমরা মনে রাখতাম কি 9 পাস আন্টি 20 খেলো, 9 পাস আন্টি, আন্টি মানে কি বলো তো? অ্যান্টিমনি, এসবি। 9 পাস আন্টি 20 খেলো, সবাই কমেন্ট করো 9 পাস আন্টি 20 খেলো। এরা হচ্ছে গ্রুপ 15 মৌল, তোমাকে এটাই মেইনলি আস্ক করা হয়েছে। তো এন তে কি নাইট্রোজেন, পাস তে কি ফসফরাস, এস এ আর্সেনিক, এসবি তে হচ্ছে অ্যান্টিমনি আর বি তে কি বলো তো? বিসমাথ। সো দেখো এটা কি অক্সাইড নয়, দেখো নাইট্রোজেনের অক্সাইড ঠিক আছে, এন পাশে ফসফরাসের অক্সাইড ঠিক আছে, এই দেখো আন্টি 9 পাস, এস এ কি ছিল? আর্সেনিক, এটাও ঠিক আছে। বাট সালফার কি কোথাও আছে? সালফার কি গ্রুপ 15 এর মধ্যে পড়ছে? পড়ে নাই কিন্তু। তাহলে সালফারের যে অক্সাইডটা এটা কিন্তু হবে না আর কি, ওকে? সালফার ডাইঅক্সাইড যেটা এটা কিন্তু হবে না। তার মানে কোনটা অক্সাইড নয় আর কি গ্রুপ 5 এ? তার आंसर কোনটা হবে? SO2। তাইলে 4 এর आंसर কোনটা হবে ভাইয়া? 4 এর आंसर হবে সি নাম্বারটা, ওকে? 4 এর आंसर সি নাম্বারটা। 5 নাম্বার, নিচের কোনটা মৃৎক্ষার মৌল? নিচের কোনটা মৃৎক্ষার মৌল আর কি, ওকে? কি কি আছে দেখো? ক্যালসিয়াম, সোডিয়াম, সিলিকন আর কি ফসফরাস। সো বলে ফেলবে পরে কোশ্চেনের आंसर কোনটা হবে? নিচের কোনটা মৃৎক্ষার মৌল? সো মৃৎক্ষার কারা ভাইয়া? গ্রুপ 2 এর মৌল, ঠিক আছে? কি
কি জানি, বিরিয়ানি, মোগলাই, কাবাব, স্বর্ণের বাটিতে রাখো। এই যে কাবাবে কি ছিল, ক্যালসিয়াম। সো এটা কি মৃৎ ক্ষার না গ্রুপ 2 এর মৌল সময় কি মৃৎ ক্ষার। সো ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম হবে কি মৃৎ ক্ষার মৌল। তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। সবাই অ্যান্সার দাও, সবাই দ্রুত অ্যান্সার দাও। তাহলে আমাদের 5 এর অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা। 6 তোমরা অ্যান্সার দিবা, বলো নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন, বলো নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন, নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন, বলো নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন, নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন, নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন। এর পরে কোশ্চেন আনসার দাও তো দেখি সবাই। ওকে, পরে কোশ্চেন আনসার দাও সবাই দ্রুত দেখি। তোমাদের নামগুলো পড়বো, যারা যারা কমেন্ট করবা তোমাদের কিন্তু পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, যারা যারা ক্লাসে অ্যাক্টিভ ছিলা। ওকে, এরপরে কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও। দেখি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। আচ্ছা, 6 ডি বলছো মাইশা মনোরা, বলছো 6 ডি কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন। 6 ডি বলছো একজন। ওকে, সাবরিনা আক্তার বলছো 6 ডি। শাফি বলছো জিঙ্ক। আচ্ছা হ্যাঁ, দেখো নিকেল, Fe2+, কপার 2+, এরা সবাই কিন্তু কি থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে আর কি। বাট জিঙ্ক আর স্ক্যান্ডেনিয়াম এই দুইটা মেইনলি কি থাকে বলো তো, বর্ণহীন দ্রবণ তৈরি করে। ঠিক আছে, স্ক্যান্ডেনিয়াম 3+ আর জিঙ্ক 2+, স্ক্যান্ডেনিয়াম 3+ আর হচ্ছে জিঙ্ক 2+, এরা মেইনলি কি তৈরি করে বলো তো, বর্ণহীন দ্রবণ তৈরি করে আর কি। সো স্ক্যান্ডেনিয়াম 3+ আর জিঙ্ক 2+ যদি থাকে তুমি নিঃসন্দেহে এই দুইটা দাগাই দিবা আর কি। ওকে, হ্যাঁ, কারণ এদের কি নাই বলতো, এদের অযুগ্ম ইলেকট্রন নাই। বাকি এগুলো দেখবা যে এগুলোর সঙ্গে ইলেকট্রন বিন্যাস করে দেবো, সবগুলোই কি আছে, অযুগ্ম ইলেকট্রন আছে আর কি। ওকে, বাট জিঙ্ক আর স্ক্যান্ডেনিয়াম 3+ এদের কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, এই জন্য কি হবে, এদের জলীয় দ্রবণটা বর্ণহীন হবে। কোন অবস্থানান্ত ধাতুর আয়নের বর্ণের ক্ষেত্রে সঠিক, মানে কোনটার আর কি বর্ণটা তোমার সঠিক দেওয়া আছে। টাইটানিয়াম 3+ দেওয়া আছে বেগুনি, ভ্যানেডিয়াম 4+ দেওয়া আছে সবুজ, আয়রন 3+ দেওয়া আছে সবুজ, ম্যাঙ্গানিজ দেওয়া আছে কি বলো তো নীল। তোমাকে বলা হয়েছে কোনটা সঠিক, সো বলো কোনটা সঠিক। ওকে, আচ্ছা সো দেখো ভ্যানেডিয়াম 4+, ভাইয়া ভ্যানেডিয়াম 4+ এর কালার কি, মনে রাখবা ভ্যানেডিয়াম 4+ এর কালার হচ্ছে ভাই নীল। ভ্যানেডিয়াম 4+ এর কালার কি নীল। আর Fe3+, ভাইয়া মনে রাখবা তুমি Fe3+, তো Fe কি কি হইতে পারে, Fe2+ হইতে পারে, আর একটা কি হইতে পারে Fe3+। সো এটা যেহেতু সর্বোচ্চ প্লাস Fe3+, তো মনে রাখবা Fe3+ এর কালার কি হবে, বাদামি। মনে রাখবা যে আমি এটা ভাই মনে রাখতাম যে Fe2+ মানে ভাইয়া ও দুইটাই আর কি পাইছে, A+ পাইছে। আর ভাইয়া Fe3+ মানে কয়টা A+ পাইছে বলো তো, 3টা A+ পাইছে। সো ওকে তুমি খুশি কি কিনে দিলা বলো তো, বাদাম কিনে দিলা। সো Fe3+ এর কালার কি বাদামি। ভ্যানেডিয়াম 4+ এর কালার কি ভাইয়া নীল। ভ্যানেডিয়াম 4+ এর কালার কি নীল। ভ্যানেডিয়াম 4+ এর কালার কি নীল। ওকে, আচ্ছা আর ম্যাঙ্গানিজ যেটা আছে ভাইয়া ম্যাঙ্গানিজ 3+, ম্যাঙ্গানিজ 3+ এর কালার কি বলো তো, ম্যাঙ্গানিজ 3+। ওকে, আচ্ছা সো দেখো ম্যাঙ্গানিজ 3+ এর কালার কি, ম্যাঙ্গানিজ 3+ এর কালারও হচ্ছে ভাই কি বলতো বেগুনি। তাহলে বেগুনি কার কার কালার, ম্যাঙ্গানিজ 3+ এর কালারও বেগুনি, টাইটানিয়াম 3+ এর কালারও কি বলতো বেগুনি। সো কালারগুলো আমাদের পড়তে হবে, জেইউ ডি তেই কালার দিয়ে আসে। সো টাইটানিয়াম 3+ এর কালার কি বেগুনি, এটা ঠিক আছে শুধু, ঠিক আছে টাইটানিয়াম 3+ এর কালার বেগুনি, এটা ঠিক আছে। ভ্যানেডিয়াম 4+ এর কালার কি নীল হবে, Fe3+ এর কালার কি হবে বাদামি হবে, বাট এখানে সবুজ দেওয়া। ম্যাঙ্গানিজের কালার কি বললাম, ম্যাঙ্গানিজ 3+ এর কালার বেগুনি হবে, বাট দেওয়া কি নীল, তাহলে এটা হবে না। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া তাহলে এ নাম্বারটা আর কি। ওকে, তাহলে 7 এর অ্যান্সার কোনটা হবে, 7 এর অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বার, 7 এর অ্যান্সার এ। ওকে, তো যারা সি দিছো ভুল, Fe3+ এর কালার কিন্তু বাদামি। ওকে, Fe3+ এর কালার কি বাদামি। 8 নাম্বার, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক নয়, বলো নিচের কোনটি প্যারাম্যাগনেটিক নয়। এরপরে কোশ্চেন আনসার দাও, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক নয়। দেখো এরপরে কোশ্চেন আনসার দাও, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক নয়। ওকে, তোমরা সবাই আর কি লাইভটা শেয়ার দিয়ে দাও, দেখি কে কে শেয়ার করছো বলো যাবে শেয়ার ডান, তাহলে তোমাদের স্ক্রিনশটটা নিয়ে রাখি, তাহলে তোমাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দিব আর কি। ওকে, সো যা যা শেয়ার করছো একটু কমেন্ট করো যাবে শেয়ার ডান।
ওকে, আচ্ছা তো দেখো কোনটি প্যারাম্যাগনেটিক আয়ন? তুমি যদি ক্লোরাইড আয়নের ক্ষেত্রে যাও, ক্লোরিনের ভাই শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে ভাই? 7টা, তাই না? 2 8 7, শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে ভাই? 7টা। ক্লোরাইডের ক্ষেত্রে কয়টা আছে ভাই? 8টা হয়ে গেল না? মানে কি অষ্টক পূর্ণ হয়ে গেল না? সো প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি হইতে হয় বলো তো? অযুগ্ম ইলেকট্রন থাকতে হয়। সো যেহেতু এটা যুগ্ম অবস্থায় চলে আসছে, এই জন্য ক্লোরাইড যেটা আছে এটা কি অবস্থায় থাকবে বলো তো? এটা প্যারাম্যাগনেটিক হবে না, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক কারা? যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তাদেরকে আমরা কি বলি? প্যারাম্যাগনেটিক আর কি। ওকে, সো অ্যান্সার কোনটা হবে? ক্লোরাইড আয়ন। অ্যান্সার কোনটা হবে? ক্লোরাইড আয়ন। 8 ডি। 9 নাম্বার, নিচের কোনটি অবস্থানান্তর মৌল? নিচের কোনটি অবস্থানান্তর মৌল? আমরা জানি যে সকল মানে ডি ব্লক মৌল যারা আছে, বুঝছো, সকল অবস্থানান্তর মৌলই কি মৌল বলো তো? ডি ব্লক মৌল। বাট সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থানান্তর মৌল না আর কি। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবা। সো মেইনলি ডি ব্লক মৌল সমূহ হচ্ছে অবস্থানান্তর মৌল হয়। সো পটাশিয়াম তো ভাইয়া 1 নম্বরেই বাদ, কারণ এটা তো ভাই ডি ব্লক মৌলই না, এটা তো এস ব্লক মৌল। সো পটাশিয়াম আগে দিয়ে অপশনে বাদ। স্ক্যান্ডিনিয়াম আছে, কপার আছে, আর কি আছে বলো তো? জিঙ্ক আছে। সো বলছে কোনটা অবস্থানান্তর মৌল? সো এটার আনসার দাও তো, কোনটা অবস্থানান্তর মৌল? সো দেখো স্ক্যান্ডিনিয়াম 3+ আর জিঙ্ক 2+, এরা কি হয় বলো তো? এরা হচ্ছে তোমার কি, এরা হচ্ছে তোমার ইয়া করে না, এদের যেহেতু অষ্টক কি থাকে, যে স্ক্যান্ডিনিয়াম 3+ আর জিঙ্ক 2+, এরা ডি ব্লক মৌল। দেখো একটা লাইন আছে, স্ক্যান্ডিনিয়াম 3+ এবং জিঙ্ক 2+, এরা ডি ব্লক মৌল, কিন্তু এরা কি না বলো তো? অবস্থানান্তর মৌল না, ঠিক আছে? তো স্ক্যান্ডিনিয়াম 3+ এবং জিঙ্ক 2+, এরা ডি ব্লক মৌল, বাট এরা অবস্থানান্তর মৌল না আর কি। ওকে, সো অ্যান্সার কোনটা হবে? এই যে কপার যেটা আছে এটা কি ডি ব্লক মৌল, পাশাপাশি অবস্থানান্তর মৌল আর কি। ওকে, সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা আর কি। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। ওকে, অ্যান্সার কোনটা? বি নাম্বার, কপার। এরপরে আসি 10 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। 10 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো 10। এরপর সবাই হচ্ছে 10 নাম্বার কোশ্চেনের উত্তর দিয়ে দাও। 10 10-এর অ্যান্সারটা সবাই দিয়ে দাও। ওকে, আচ্ছা 10 নাম্বার কি বলা হয়েছে? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা? তড়িৎ-ঋণাত্মকতার কি বলা হয়েছে? সঠিক ক্রম কোনটা? এটার অ্যান্সার দাও তো, তড়িৎ-ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটা? সো দেখি আমরা একটু যদি দেখি, দেখো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর ফ্লোরিন আছে। তো আমরা জানি যে ভাইয়া বাম থেকে ডানে গেলে এবং ওপর থেকে নিচে গেলে, ঠিক আছে? সো ভাইয়া বাম থেকে ডানে গেলে ভাইয়া মনে রাখবা আধা বিক্ষেপ, ঠিক আছে? আধা বিক্ষেপ একটা টার্ম মনে রাখবা। বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ কি হয়? আতে হচ্ছে ভাই আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিজন ক্ষমতার, ক্ষীয়তে কি ক্ষারকীয় ধর্ম। তাহলে ভাইয়া বাম থেকে ডানে গেলে আমাদের আকার কি হয়? হ্রাস পায়, ঠিক আছে? তাহলে আকারের সাথে সাথে আর কি কি হ্রাস পায়? ধাতব ধর্ম হ্রাস পায়, বিজন ক্ষমতা হ্রাস পায়, ক্ষারকীয় ধর্ম হ্রাস পায়। বাকি যে সকল ধর্ম আছে সব বৃদ্ধি পায়, যেমন তড়িৎ-ঋণাত্মকতা, এই সকল যে জিনিসপাতি আছে, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ বিভাগ, এগুলো সব কি হবে বলো তো? উল্টা হবে, বৃদ্ধি পাবে আর কি। সো দেখো তো এভাবে তুমি যদি সাজাও, এটা কি বাম থেকে ডানের দিকে যাচ্ছে না? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে কে, সরি, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন হবে, ঠিক আছে? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে কি আসবে বলো তো? ফ্লোরিন। সো সবচেয়ে বেশি ডানে আছে কে? এখানে আকার কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, আধা বিক্ষেপ হ্রাস পাচ্ছে, তার মানে তড়িৎ-ঋণাত্মকতা কি হবে বলো তো? বৃদ্ধি পাবে। সো সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক কে হবে? ফ্লোরিন। তারপরে কি হবে? অক্সিজেন। তারপরে কি হবে? নাইট্রোজেন। তারপরে কি হবে বলো তো? কার্বন। তাহলে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে 10-এর অ্যান্সার কোনটা হবে? তাহলে ভাই 10-এর অ্যান্সার হবে এই নাম্বারটা। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাই ক্লিয়ার। এটা কি সবাই বুঝছো? এটা কি সবাই বুঝছো? বুঝলে সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেনে যাই। 11 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। 11, এটা যদি বুঝে থাকো তারপরে সবাই 11 নাম্বার কোশ্চেনটার উত্তর দিয়ে দাও। 11 নাম্বার কোশ্চেনের উত্তর দাও তো। 11, ওকে, ওকে 11 নাম্বার কোশ্চেনটার উত্তর সবাই দিয়ে দাও। 11,
দেখো 11 নম্বর কি বলা হয়েছে, পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম হতে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক, কোন তথ্যটি সঠিক, এটা তোমাকে আজ করা হয়েছে। সো এটার আনসার দিয়ে দাও সবাই। আয়নীকরণ শক্তি দেখো কি বলছে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে গেলে ভাই আয়নীকরণ শক্তি কি হচ্ছে, আধা বিক্ষেপ হ্রাস পাচ্ছে। আয়নীকরণ শক্তি কি হবে বলো তো, বৃদ্ধি পাবে। ঠিক আছে, আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে ফার্স্টের অ্যান্সারটাই কিন্তু আমার হয়ে যাচ্ছে, ফার্স্টের অ্যান্সারটাই কি হয়ে যাচ্ছে বলো তো, হয়ে যাচ্ছে। বাকি দেখো সবগুলো দেখো ইয়ে আছে, ইলেকট্রনের শক্তি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে না। বাম থেকে ডানে গেলে তো আধা বিক্ষেপ হ্রাস পাচ্ছে, বাকি সকলের মতো বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইলেকট্রন শক্তি হ্রাস পাবে, এটা কিভাবে হবে, পরমাণুর আকার কি হয়, বাম থেকে ডানে গেলে কি হতে থাকে, কমতে থাকে, ছোট হতে থাকে। তড়িৎ ধনাত্মকতা অপরিবর্তিত থাকে না, চেঞ্জ হতে থাকে তো, তাই না? সো পরিবর্তিত হয়। সো এই সব অপশনে কি আছে বলো তো, ভুল আছে। তার মানে অ্যান্সার 11 অ্যান্সার এ নাম্বারটা। কোন যৌগের গলনাঙ্ক সবচেয়ে বেশি, এটা কোনটা দেব অ্যান্সার দিতে হবে বলো তো, ফাজানের নীতি দিয়ে। সো এটা বলে ফেলো সবাই, এটার অ্যান্সার সবাই একটু দ্রুত বলে ফেলো। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই দ্রুত অ্যান্সার দিয়ে দাও, এই প্রশ্নটার উত্তর সবাই দ্রুত দিয়ে দাও। খাতার মধ্যেই তো ওই নিচে এর পরের কোশ্চেন আছে, সবাই দ্রুত দিয়ে দাও পরের কোশ্চেনটা। 12 নাম্বার কোশ্চেন আছে, সবাই দ্রুত দিয়ে দাও 12 নাম্বার। দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা আমরা কি দিয়ে মনে রাখবো বলো তো, ফাজানের নীতি দিয়ে। তো দেখো কি হয়েছে, ফাজানের নীতিতে কি বলা হয়েছে যে পোলার আয়ন, ঠিক আছে, পোলার আয়ন যদি বাড়ে, পোলার আয়ন বাড়লে কি হবে, পোলার আয়ন মানে কি, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বাড়া। তাহলে পোলার আয়ন বাড়া মানে কি বাড়া, সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়া। পোলার আয়ন বৃদ্ধি পাওয়া মানে কি, সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়া। সমযোজী বৈশিষ্ট্য বাড়া মানে কি, গলনাঙ্ক কমা। সমযোজী বৈশিষ্ট্য বাড়া মানে কি বলতো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হওয়া বলতো, হ্রাস পাওয়া। সো আমাকে দেখতে হবে পোলার আয়ন কোথায় কি হয়েছে বলতো, কম হয়েছে। তোমাকে বলছি গলনাঙ্ক সবচেয়ে বেশি, তার মানে পোলার আয়ন কখন কম হয়েছে এটা আমাকে বের করতে হবে, পোলার আয়ন কোথায় কম হয়েছে। তবে দেখো এক্ষেত্রে সবগুলারই চার্জ সমান আছে এবং সবগুলারই অ্যানায়ন সেম আছে, আমাকে তাহলে ক্যাটায়ন দিয়ে জাজ করতে হবে। তবে পোলার আয়ন বেশি কখন হয়, পোলার আয়ন বেশি কখন হয়, পোলার আয়ন বেশি কখন হয় বলতো, পোলার আয়ন বেশি হয় হচ্ছে, আগে আমরা বেশি দিয়ে কাউন্ট করি, পোলার আয়ন বেশি কখন হয়, যখন ক্যাটায়নের আকার ছোট হয়। যেহেতু এখানে অ্যানায়ন সবগুলো আছে, আমি ক্যাটায়নের আকার দিয়ে যাব। যখন ক্যাটায়নের আকার ছোট হয় তখন কি হয়, পোলার আয়ন বড় বেশি হয় আর কি, ঠিক আছে। এখন বাট আমাকে তো এখানে বের করতে হবে পোলার আয়ন কোথায় কম হয়েছে, কারণ কি আমি গলনাঙ্ক বেশি দেখাবো, তাই না? সো পোলার আয়ন কোথায় কম হয়েছে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে ভাইয়া কোথায় ক্যাটায়নের আকার বড়, যেটার ক্যাটায়নের আকার বড় সেটার কি হবে, গলনাঙ্ক বেশি হবে। যেটার ক্যাটায়নের আকার বড় সেটার গলনাঙ্ক বেশি হবে। সো দেখো এখানে ক্যাটায়নের আকার বড় কোনটা আছে, দেখো তো, বিরিয়ানি, মোগলাই, কাবাব, স্বর্ণের বাটিতে রাখো। এই যে BaCl2 এটা কি সবচেয়ে বড় আছে, BaCl2 কোনটা বড় আছে বলো তো, BaCl2 টা কি আছে, সবচেয়ে বড় আছে, তাই না? আকারের দিক দিয়ে সবচেয়ে বড় কে, BaCl2। তাহলে এটার গলনাঙ্ক কি হবে, সবচেয়ে বেশি হবে। এটা কি সবাই বুঝছো? বুঝলে কমেন্ট করো ক্লিয়ার, বুঝলে কমেন্ট করো যে ক্লিয়ার। 12 নাম্বারটা সবাই বুঝছো, 12 নাম্বারটা সবাই বুঝে থাকলে একটু কমেন্ট করো যে ক্লিয়ার। আচ্ছা 13 নাম্বার কোশ্চেনের আনসার দাও, এরপরে সবাই 13 নাম্বার কোশ্চেনের আনসার দাও, 13। এরপর সবাই 13 নাম্বার কোশ্চেনের আনসার দাও তো, 13 নাম্বার কোশ্চেনের উত্তর সবাই দ্রুত দিয়ে দাও, 13। ওকে, তেরো নাম্বার কোশ্চেনের উত্তর সবাই দ্রুত দিয়ে দাও। ওকে,
আচ্ছা দেখো কি বলা হয়েছে, নাইট্রোজেন সাতের চেয়ে অক্সিজেন আটের কি কি কম বেশি, এটা তোমাদের এখানে আস করা হয়েছে। ঠিক আছে, নাইট্রোজেন সাতের চেয়ে অক্সিজেন আটের কি কি তোমার হচ্ছে সম্পর্ক দেওয়া আছে। সো এটার অ্যান্সার তোমরা কে কোনটা দিচ্ছ বলো তো। আচ্ছা আমাদের অ্যান্সারগুলো দেখি। সো দেখো ফার্স্টে নাইট্রোজেন কত, দেখো এই যে নাইট্রোজেন, এরপরে কি আছে অক্সিজেন। সো বাম থেকে আমরা ডানে যাচ্ছি, সো আকার বড় কার, নাইট্রোজেনের বড় অক্সিজেনের থেকে। সো অক্সিজেন ক্ষুদ্র, সো নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আকার কি হবে, ছোট হবে। হ্যাঁ অপশন এটা ঠিক আছে। আয়নীকরণ শক্তি অক্সিজেনের কি বলা হয়েছে, কম বলা হয়েছে। ঠিক আছে, অক্সিজেনে কিন্তু আসলেই কম, কারণ মানে তুমি যদি বাম থেকে ডানে যাও সেক্ষেত্রে মনে হবে আয়নীকরণ শক্তি কার বেশি, অক্সিজেনের বেশি। বাট তুমি যখন দেখো যে ইলেকট্রন বিন্যাস যদি করো নাইট্রোজেনের 1s2 2s2 কি আসে 2p3, নাইট্রোজেন যেহেতু 7 1s2 2s2 2p3, এটা কি অবস্থায় আছে, অর্ধপূর্ণ অবস্থায় আছে। সো অর্ধপূর্ণ অবস্থায় আয়নীকরণ শক্তি কি হয়, বেশি হয়। সো অক্সিজেন আয়নীকরণ শক্তি হিসাবে বেশি হওয়ার কথা ছিল, বাট যেহেতু এটা নাইট্রোজেন অর্ধপূর্ণ অবস্থায় থাকে সেই জন্য এর আয়নীকরণ শক্তি বেশি হবে, তার মানে অক্সিজেন আয়নীকরণ শক্তি কি হবে, কম হবে। পারমাণবিক ব্যাসার্ধ বেশি, কি বলা হয়েছে, অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ বেশি না ভাইয়া, কার বেশি, নাইট্রোজেনের বেশি, কারণ বাম থেকে ডানে গেলে আকার ছোট হচ্ছে। সো 3 নাম্বার অপশনটা বাদ, তার মানে অ্যান্সার কোনটা হবে 1 ও 2। 13 অ্যান্সার কোনটা হবে, সি হবে, 13 অ্যান্সার সি। এরপর সবাই 14 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও, 14। এরপরে সবাই 14 নাম্বার কোশ্চেনটার উত্তর দিয়ে দাও, 14 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 14 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ফ্লোরিন মাইনাস নিয়ন সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস এর ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা, ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা বলো। এই কোশ্চেনের আনসার সবাই দ্রুত দিয়ে দাও। এই কোশ্চেনের উত্তরটা সবাই দ্রুত দিয়ে দাও। সো এটা আমরা মনে রাখবো হচ্ছে একটা নিয়ম দিয়ে তোমাদেরকে শিখাবো, আগে তোমরা একটু উত্তরটা দিয়ে দাও দেখি। তোমাদের অ্যান্সার দেখি আগে, আমি অ্যান্সার দেখি নাই তোমাদের, দেখি। আচ্ছা 14 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, 14। আচ্ছা সবাই একটা গাছ কাটা নিয়ম দিয়ে মনে রাখবা, বুঝছো। সো মনে রাখবা একটা গাছে ভাই 3টা ডাল আছে, ঠিক আছে। তো প্লাস মানে হচ্ছে ভাই ডাল কাটা, প্লাস মানে কি ভাই ডাল কাটা, আর মাইনাস মানে কি বলতো, ডাল লাগানো, মানে অ্যাড করা আর কি। ঠিক আছে, মাইনাস মানে কি ডাল লাগানো। সো দেখো আমরা এটা কি সহজে মনে রাখতে পারি। সো দেখো এখানে কি হয়েছে, ফ্লোরিন সো দেখো এখানে কি আছে, ফ্লোরিন মাইনাস, বুঝছো, ফ্লোরিন কি আছে, মাইনাস আছে। তার মানে কি ছিল, গাছের কি বলছিলাম 3টা ডাল আছে, মাইনাস মানে কি উল্টারও একটা ডাল আমি লাগাইছি, তার মানে কি হয়ে গেল 4টা ডাল হয়ে গেল, গাছটা বড় হয়ে গেল। নিয়ন এখানে আমি কোনো পরিবর্তনই করিনি, প্লাস মাইনাসের কোনো কাহিনী নাই, মানে 3টা ডাল ছিল 3টা ডালই আছে। ওকে, সোডিয়াম প্লাস, ভাই এখানে কয়টা ডাল আছে, এখানে ভাই গাছের ডাল তো ছিল 3টা, তাই না। প্লাস মানে কি একটা ডাল আমি কি করব, কেটে দিব, তাহলে সবাই কমেন্ট করো প্লাস মানে কাটা আর মাইনাস মানে কি ডাল লাগানো। সো দেখো এখানে যেহেতু সোডিয়াম প্লাস, তার মানে আমি কি করছি, একটা ডাল কেটে দিছি, তার মানে গাছের কয়টা ডাল আছে, 2টা ডাল আছে। ম্যাগনেসিয়াম 2 প্লাস আমি 2টা ডাল কেটে দিছি, তার মানে গাছের কয়টা ডাল আছে, 2টা, যেহেতু কেটে দিছি আর একটা ডাল আছে আর কি। ওকে, সো ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা, সো আমি এখন আগে নিজের মতো করে ক্রম বানাই নিব, তারপর আমি উত্তরের দিকে তাকাবো আর কি, বুঝছো। সো সবচেয়ে বড় কে, যাকে যেখানে আমি কি করছি একটা ডাল লাগাইছি মানে মাইনাস, তারপরে কে যাকে আমি কোনো চেঞ্জই করিনি, এখানে 3টা ডাল আছে। এরপরে কয়টা ভাইয়া, যেখানে কম কাটছি, ঠিক আছে, এখানে আমি একটা কাটছি আর এখানে আমি কি করছি 2টা কাটছি আর কি। ওকে, সো সবচেয়ে বড়কে ফ্লোরিন মাইনাস, তারপরে নিয়ন, তারপরে সোডিয়াম প্লাস, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস। সো এটা কোথায় আছে অপশনে, এই যে ফ্লোরিন মাইনাস সবচেয়ে বড়, তারপরে নিয়ন, তারপরে কে সোডিয়াম প্লাস, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস। তার মানে অ্যান্সার কোনটা হবে, 14 অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা, 14 অ্যান্সার কোনটা হবে ভাইয়া, বি নাম্বারটা। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, নিচের কোন আয়নটিতে শুধু একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, কোনটাতে শুধুমাত্র একটা ইলেকট্রন জোড় আছে বলো তো। এরপরে কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও তো। এরপরে কোশ্চেন অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও।
দেখি এরপরে কোশ্চেন 15 নম্বর কোশ্চেন আছে, সবাই দ্রুত দিয়ে দাও। ওকে, আচ্ছা নিচের কোন আয়নটিতে শুধু একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে বলো। এরপরে কোশ্চেন আছে দাও সবাই। 16, আচ্ছা 16 অ্যান্সার এখনো কেউ দাও নাই। কোন আয়নটিতে শুধু একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে? কোন আয়নটিতে শুধু একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে? ওকে, সো দেখো আমরা একটু NH2 মাইনাসকে যদি আঁকাই, দেখো ঠিক আছে, NH2 মাইনাসে কিন্তু কি আছে, দুইটা মুক্ত জোড় আছে, বুঝছো? NH2 মাইনাসে কয়টা আছে? দুইটা মুক্ত জোড় আছে। CH3 কে যদি আঁকাই, দেখো CH3 ক্ষেত্রে কিন্তু কি আছে বলো তো, যে CH3 কে যদি আঁকাই, CH3 আবার প্লাস আছে আর কি, বুঝছো? CH3 প্লাস। সো CH3 প্লাস এর ক্ষেত্রে কিন্তু কি নাই, কোনো মুক্ত জোড়ই নাই আর কি। ওকে, CH3 প্লাস এর ক্ষেত্রে কি নাই, কোনো মুক্ত জোড়ই নাই। আর NH2 যেটা আছে, NH2 মাইনাস যেটা আছে, যে NH2 মাইনাস যেটা আছে, এখানে কয়টা মুক্ত জোড় আছে? এখানে কিন্তু একটা মুক্ত জোড় আছে। NH2 মাইনাসে কয়টা মুক্ত জোড় আছে? সরি, দুইটা মুক্ত জোড় আঁকাইছিলাম তো। এই যে NH2 মাইনাসে কয়টা মুক্ত জোড় আছে বেয়া? দুইটা মুক্ত জোড় আছে। আর এই CH3 তে কি নাই, কোনো মুক্ত জোড়ই নাই। তাহলে এখানে কি বলছে তোমাকে, একটা মুক্ত জোড়ের কথা বলা হয়েছে। NH2 মাইনাসে তবে কয়টা আছে? দুইটা আছে, তাই না? NH2 তে কয়টা আছে? দুইটা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এইটা হবে না। তারপরে আমরা যেটা দেখলাম, CH3 প্লাস যেটা আছে, CH3 প্লাসে কি নাই, কোনো মুক্ত জোড়ই নাই আর কি। ওকে, আচ্ছা এবার আসি ভাই অ্যামোনিয়াম। তবে আমরা জানি কি, অ্যামোনিয়াতে কি ছিল, একটা মুক্ত জোড় ছিল। এই যে অ্যামোনিয়াতে কি ছিল, একটা মুক্ত জোড় ছিল আর কি, ঠিক আছে। অ্যামোনিয়া যেহেতু নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে, 3টা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, একটা কিন্তু এখনো কি থাকে, মুক্ত জোড় থেকে যায়। সো যখন অ্যামোনিয়ার সাথে H+ চলে আসে, মানে অ্যামোনিয়াম আয়ন গঠন করে, তখন H+ কি দেয়, ওর ফাঁকা অরবিটাল দেয়। আর অ্যামোনিয়া কি দেয়, ওর তোমার হচ্ছে ইলেকট্রনটা দেয়। সো এরা দুইটা মিলে অ্যামোনিয়াম গঠন করে, যেখানে কিন্তু কি নাই, কোনো মুক্ত জোড়ি নাই, তাই না? কারণ H+ অলরেডি নিয়ে নিচ্ছে ওর অরবিটালে। সো বাকি থাকলো কে, CH3 মাইনাস। এই যে CH3 মাইনাস যেটা আছে, এখানে তোমার একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, অ্যান্সার হবে বি নাম্বারটা। আচ্ছা এবার আসি, অষ্টক অপূর্ণ যৌগ কোনটা? অষ্টক অপূর্ণ, অ্যামোনিয়া, BF3H2O, সোডিয়াম ক্লোরাইড। কোনটা অষ্টক কি বলা হয়েছে বলো তো, অপূর্ণ যৌগ? কোনটা অষ্টক অপূর্ণ যৌগ? সো দেখো নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে কয়টা বলো তো? 3টা। তাহলে 5 আর 3 মিলে কিন্তু 8টা হয়ে গেছে আর কি। ওকে, সো এটা অষ্টক পূর্ণ হয়ে গেল। পানির ক্ষেত্রে দেখো, কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন 6টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, হাইড্রোজেনের সাথে 2টা যুক্ত হলো, এটাও কিন্তু কি হয়ে গেছে, 6 আর 2 মিলে 8 হয়ে গেছে। সোডিয়াম ক্লোরাইড, দেখো সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি হয়ে যাবে, 2 8 হয়ে যাবে। আর ক্লোরিন যেটা আছে, ক্লোরিন মানে ক্লোরাইড না, ক্লোরাইড আয়ন যেটা আছে, ক্লোরাইড আয়ন যেটা আছে, ওটা কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়ে যাবে বলো তো, ক্লোরাইড আয়নে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়ে যাবে, ক্লোরাইড আয়নে পরিণত হয়ে যাবে আর কি। সো যখন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়ে যাচ্ছে, তার মানে এও কি হয়ে যাচ্ছে, অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। এই ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল, 7টা। একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কয়টা যাচ্ছে, 8টা হয়ে যাচ্ছে, তাই না? সো এটাও কিন্তু কি হয়ে যাচ্ছে, অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। বাট তুমি BF3 এর দিকে যদি তাকাও, বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, বেরিলিয়াম বোরন, বোরন যেহেতু 5 2 3, শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। ফ্লোরিন এসে যুক্ত হয়েছে কয়টা, 3টা। সো 3 আর 3 মিলে 6 হচ্ছে, 8 কিন্তু হচ্ছে না। সো অষ্টক পূর্ণ কিন্তু হচ্ছে না। তার মানে কোনটা অষ্টক অপূর্ণ যৌগ? অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা, BF3। কোনটা হবে ভাইয়া, BF3। আচ্ছা HCF6 যৌগে কতটি মুক্তজোড় ইলেকট্রন আছে বলো। HCF6 যৌগে কতটি মুক্তজোড় ইলেকট্রন আছে? এরপরে কোশ্চেন আনসার দাও। HCF6 যৌগে কতটি মুক্তজোড় ইলেকট্রন আছে বলো। HCF6 যৌগে কতটি মুক্তজোড় ইলেকট্রন আছে? HCF6 যৌগে কতটি মুক্তজোড় ইলেকট্রন আছে বলো।
ওকে, বলো পরে কোশ্চেন আছে তো সবাই, পরে কোশ্চেন আছে সবাই দ্রুত দিয়ে দাও। আচ্ছা দেখি, দেখো জেননের ব্যাস শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 8টা। জেননের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 8টা, ঠিক আছে। এখানে এবার ফ্লোরিন এসে যুক্ত হয়েছে কয়টা বলো তো? 6টা। তার মানে এখনো 8টার মধ্যে কয়টা যুক্ত হয়েছে? 6টা বন্ধন করছে, বাকি 2টা কিন্তু এখনো রয়ে গেছে। মানে কয়টা মুক্ত জোড় আছে? একটা মুক্ত জোড় আছে। কয়টা মুক্ত জোড় আছে ভাই মনে রাখবা? একটা মুক্ত জোড় আছে আর কি। ওকে, এবার মনে রাখবা যে XCF6 জেননের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। জেনন কি গ্রুপ 18 মৌল, মানে অষ্টক পূর্ণ অবস্থায় আছে। এটাই হচ্ছে ব্যতিক্রম, যেহেতু হচ্ছে আমরা জানি যে তোমার হচ্ছে অধিক তড়িৎ-ঋণাত্মক মৌল ফ্লোরিনের সাথে হচ্ছে জেনন বা নিষ্ক্রিয় সাধারণত রিঅ্যাকশন করে না, বাট জেনন হচ্ছে এক্সেপশনাল। ও হচ্ছে অধিক তড়িৎ-ঋণাত্মক মৌল, ফ্লোরিনের সাথে রিঅ্যাকশন করে HCF2 গঠন করে, HCF4 গঠন করে, HCF6 গঠন করে আর কি। ওকে, সো তুমি যদি দেখো যে এখানে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? জেননের 8টা ইলেকট্রন আছে। সো ফ্লোরিন এসে যুক্ত হচ্ছে কয়টা? 6টা আর কি। ওকে, তার ফলে একটা কি হয়ে যাচ্ছে বলতো? এক জোড়া মুক্তজোড় থেকে যাচ্ছে। সো কয়টা মুক্তজোড় আছে HCF6 এ? একটা মুক্তজোড় আছে। এবার সবাই 18 নাম্বার কোশ্চেনের অ্যানসার দাও। 18 নাম্বার কোশ্চেনটার অ্যানসার দিয়ে দাও। ওকে, কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ণ হয়েছে কার কার? কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ণ হয়েছে কার কার? এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও। কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ণ হয়েছে কার কার? সো এটা কিন্তু আগেই বলছি যে H2O 6 আর 2 মিলে 8 হয়ে গেছে। BCl3 এখানে কত হয়েছে? 6 হয়েছে। NCl3 5, শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, ক্লোরিন 2টা যুক্ত হয়েছে, 5 আর 3 মিলেও 8 হয়ে গেছে। সো কে শুধুমাত্র পূরণ হয় নাই, BCl3 হয় না। তাহলে হইছে কে কে? 1 আর 3 হইছে। তার মানে आंसर কোনটা? সি নাম্বারটা। 19 হাইড্রোজেন এ HNH এর মধ্যবর্তী কোণ কত আর কি, ঠিক আছে? HNH এর মধ্যবর্তী কোণ কত? তবে HNH এর মধ্যবর্তী কোণ কত? 107 ডিগ্রি আর কি। HNH এর মধ্যবর্তী কোণ কত? 107 ডিগ্রি। আচ্ছা, এরপর গ্রাফাইট। ভাই গ্রাফাইট মনে বাবা ফাইট করতে গেলে কি লাগে? গ্রাফাইট কিন্তু কি বিদ্যুৎ পরিবাহী। হীরক কি? হীরক ছিল বিদ্যুৎ অপরিবাহী। তো ফাইট করতে গেলে মনে বাবা দুইটা হাত লাগে অথবা দুইটা পা লাগে। এই জন্য SP2, ঠিক আছে? এই জন্য কি আছে এখানে? 2 আছে। গ্রাফাইট, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন, এটা অনেকবার আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ওকে, সো গ্রাফাইট কি হবে? SP2। ওকে, ফাইট করতে গেলে কি লাগে? দুইটা হাত অথবা দুইটা পা লাগে। সো এটা বললাম যে তোমরা যারা এক্সাম দিতে চাও ফ্রিতে, তোমরা জয়কলি ওয়েবসাইটটা ভিজিট করবা। এখানে কিন্তু ফ্রি এক্সামের ব্যবস্থা আছে। এখানে তুমি জাস্ট www.joykoliacademy.com লিখে সার্চ দিলেই তুমি হচ্ছে এখানে এক্সাম দিতে পারবা। প্রি অ্যাডমিশন, টার্গেট, ডিউ, তোমার যেই ইউনিভার্সিটি টার্গেট সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এক্সাম দিতে তুমি পারবা আর কি। ওকে, আচ্ছা, কোন যৌগের গঠন চতুস্তলকীয় নয়? ঠিক আছে, কোনটার গঠন চতুস্তলকীয় নয় আর কি। ওকে, সো কি কি আছে দেখো? CCl4, অ্যামোনিয়াম প্লাস, BH4 মাইনাস, SF4। সো এটা আমরা কি দিয়ে করব? এটা হচ্ছে আমরা সংকরায়নের যে সূত্রটা আছে সেটা দিয়ে করব। হাফ V প্লাস X মাইনাস C প্লাস A। এটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশনের ফর্মুলা। হাইব্রিডাইজেশন H ইকুয়াল টু হাফ V প্লাস X মাইনাস C প্লাস A। তো ভাই V কি? V হচ্ছে ভাই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। V তে কি ভাই? V তে হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। X তে কি ভাই? একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণুর সংখ্যা মানে যারা একটা ইলেকট্রন গ্রহণ করে অথবা যারা একটা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা মেনলি বলি একযোজী। ওকে, সো সি তে কি ভাই? ক্যাটায়ন। ক্যাটায়নের চার্জ কয়টা ক্যাটায়ন আছে সেটা সংখ্যাটা। এ তে কি ভাই? অ্যানায়ন যে কয়টা আছে সেটা সংখ্যাটা। ওকে, সো আমরা যদি একটু দেখি যে কোন যৌগটি চতুস্তলকীয় না, যদি তুমি একটু SF4 এর দিকে তাকাও, আমরা মানে সবগুলোই তো চতুস্তলকীয়, এখানে যে কোনটা না বলছে তার মানে বাকি তিনটা আমার চতুস্তলকীয়, তাই না? সো SF4 এর দিকে যদি তাকাই, এখানে দেখো আমরা দেখে দেখে উত্তর বলে দিতে পারি। সালফারের শেষ কক্ষপথে, সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 6টা। তার মানে V এর মান কত হবে? 6। ফ্লোরিন মানে কি একযোজী কয়টা যুক্ত আছে? 4টা যুক্ত আছে, তাই না? তাহলে X এর মান কত হবে? 4 হবে আর কি। ওকে, আবার বলে দিচ্ছি দেখো, V প্লাস X মাইনাস C প্লাস A এতখানি করতে গেলে তোমার অনেক টাইম লেগে যাবে। সো তুমি দেখে দেখে উত্তর বলে দিতে পারো। কেন্দ্রীয় পরমাণুকে এখানে সংখ্যায় যে কম আছে সালফার। সো সালফারের V এর মান কত হবে? সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? ভ্যালেন্সিয়াল মানে কয়টা থাকে? 6টা। তাহলে V এর মান কত? 6। X কি? একযোজী পরমাণু সংখ্যা। সো একযোজী পরমাণু ফ্লোরিন কয়টা আছে? 4টা আছে। তাহলে 6 আর 4 মিলে 10। কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই। সো ভাগ কত হবে বলো তো? আগে হাফ গুণ আছে না? তাহলে 10 ভাগ 2 মানে কত আসতেছে? 5 আসতেছে। সো
আমার চতুস্থলকীয় হইতে গেলে সংকরের মান কত আসতে হবে? 4 আসতে হবে, বাট এখানে আমার কত আসতেছে? 5 আসতেছে। 5 মানে কেমন হয় বলো তো? 5 মানে কি হয়? 3 + 2। সবাই কমেন্ট করো কি 3 + 2 মানে কি 5। তার মানে কি ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় আর কি। ওকে, সো SF4 টা কেমন হবে ভাইয়া? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, বাট তোমাকে এখানে কি বলে দিয়েছে? চতুস্থলকীয় নয়। সো SF4 কেমন? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ওকে, বাকি তুমি সবগুলা করো, দেখো যে সবগুলা কত আসছে? 4 আসবে। দেখো ফর এক্সাম্পল আমি তোমাকে দেখাই একটা BH4 মাইনাসটা দেখাই, দেখো দেখেই বলে দেওয়া যাচ্ছে বোরনের শেষ কক্ষপথ আছে বা 3টা ইলেকট্রন, হাইড্রোজেন 4টা যুক্ত 4, যেহেতু মাইনাস আছে, মাইনাস মানে কি প্লাস হয় আর কি, ঠিক আছে? তাহলে মানে -C + A না, সো এখানে তো অ্যানায়ন, এটা কি অ্যানায়ন না? তাহলে অ্যানায়ন আগে কি দাও? প্লাস দেওয়া, তাহলে এখানে কি হবে? +1 হবে আর কি। ওকে, তাহলে 3 আর 1 4 3 7 আর মিলে কত? 8, 8/2 মানে কত? 4, 4 মানে কি sp3। দেখো সবগুলাই 4 আসবে আর কি। অ্যামোনিয়ার মধ্যে সেম 5 আর 4 মিলে কত? 9। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে বাদ দিতে হয় আর কি, বুঝছো? যেহেতু ওই যে -C + A না ফর্মুলাতে, সো প্লাসটা কি করতে হয়? বাদ দিতে হয় মেইনলি। তাহলে 5 আর 4 মিলে 9, 9 থেকে 1 বাদ দিলে 8, 8/2 মানে কত? 4, 4 মানে কি বলতো? sp3 আর কি। ওকে, সো সবগুলাই কিন্তু আমার sp3 আসতেছে, শুধুমাত্র এইটা কিন্তু আমার SF4 যেটা আছে এটা কিন্তু sp3 আসতেছে না। এটা কত আসছিল? 5 আসছিল। তার মানে কি আসছিল বলতো? sp3d আসছিল। একটা s 3টা p 4 আর d মিলে কত? 5। ওকে, সো অ্যানসার হবে ডি নাম্বারটা। ওকে, কোশ্চেন আনসার ডি। 22 বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম কোনটা? বলো, বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম কোনটা? সবাই 22 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও তো। 22 নাম্বার কোশ্চেনটার অ্যানসার দিয়ে দাও। সো দেখো বন্ধন কোণ কি বলছে বলো তো? বাড়ার সঠিক ক্রম কোনটা? সো ভাই দেখো মুক্তজোড় ইলেকট্রন যারা আছে না, মনে করো মুক্তজোড় ইলেকট্রন যদি আমার বেশি থাকে, মুক্তজোড় ইলেকট্রন যদি আমার কি থাকে? বেশি থাকে, সেক্ষেত্রে কি হয় দেখো তো? মুক্তজোড় ইলেকট্রনের কাজ কি? দেখো মুক্তজোড় ইলেকট্রন মনে করো ফর এক্সাম্পল এই যে তুমি যদি পানির ক্ষেত্রে চিন্তা করো, দেখো এই যে পানির ক্ষেত্রে কি আছে বলো তো? 2টা মুক্তজোড় আছে, বুঝছো? তো ওরা কি করে? বিকর্ষণ করে এদিকে দিকে প্রেসার দেয়, যার ফলে কোনটা কি হয়ে যায় বলো তো? কমে যায়। তো ভাইয়া মুক্তজোড় ইলেকট্রন বাড়লে বন্ধন কোণ কি হয় বলো তো? কমে যায়। মুক্তজোড় ইলেকট্রন বাড়লে বন্ধন কোণ কি হয়ে যায় বলো তো? কমে যায়। সো তার মানে আমার বন্ধন কোণ বেশি কার হবে? যার কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। যেমন দেখো CH4 এর কি নাই? কোনো মুক্তজোড় ইলেকট্রনই নাই। CH4 এর জন্য বন্ধন কোণ সবচেয়ে বেশি। ওকে, তারপর দেখো অ্যামোনিয়ার মুক্তজোড় আছে কয়টা? একটা। অ্যামোনিয়ার মুক্তজোড় আছে কয়টা? একটা আর কি। ওকে, তারপরে অ্যামোনিয়া বড়। এরপরে পানির মুক্তজোড় কয়টা? 2টা। তাহলে মুক্তজোড় যত বাড়তেছে বন্ধন পরিমাণ কি হচ্ছে? তত কমতেছে। এরপরে পানি, তারপরে কি বলতো? H2S আর কি। ওকে, আচ্ছা, সো এই সিএলটা কোথায় আছে? অপশন বি তে আছে আর কি। এর কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, এর একটা আছে, এর 2টা আছে, আর এখানে কয়টা আছে বলতো? 3টা আছে আর কি। যেহেতু সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দেখো আচ্ছা দেখো সালফার আর অক্সিজেন এখানেও কিন্তু কয়টা আছে? দেখো অক্সিজেন আর সালফার দুইটারই কিন্তু সেম মুক্তজোড় ইলেকট্রন আছে। অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা, সালফারেরও কয়টা বলতো? 6টা। অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা, সালফারও 6টা আর কি। সো এখানেও মুক্তজোড় আছে 2 জোড়া, এখানেও কিন্তু আছে কি? মুক্তজোড় 2 জোড়া। সো আমাদের এর মধ্যে আবার কার বন্ধন কোণ বেশি? এর মধ্যে কিন্তু আবার পানির বন্ধন কোণ 100 কত ডিগ্রি বলতো? 104 ডিগ্রি। পানির বন্ধন কোণ কত? 104 ডিগ্রি। আর H2S এর বন্ধন কোণ কত বলতো? 92 ডিগ্রি আর কি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। পানির বন্ধন কোণ কত? 104 ডিগ্রি। আর H2S এর বন্ধন কোণ কত বলতো? 92 ডিগ্রি। কারণ কি? পানির মধ্যে তোমার কি বন্ধন আছে? পানির মধ্যে আছে তোমার হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে থেকে? হাইড্রোজেনের সাথে যদি ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে আর কি। ওকে, সো মনে রাখবা 104 ডিগ্রি হচ্ছে পানি, আর H2S কত? 92 ডিগ্রি আর কি। ওকে, সো কার বন্ধন কোণ বেশি? পানির বন্ধন কোণ বেশি। সো সবচেয়ে বেশি কার? মিথেন, তারপরে অ্যামোনিয়া, যেহেতু মুক্তজোড় ইলেকট্রন বেশি, আর এই দুটার মুক্তজোড় ইলেকট্রন কি? সেম। ওকে, আচ্ছা, সো এটা আমরা বুঝলাম। 22 আনসার কোনটা হবে তাহলে? বি নাম্বারটা। এবার আসি 23, নিচের কোন অণুটির সামগ্রিক ডাইপোল সর্বাধিক? দেখি এই কোশ্চেনের উত্তর দিয়ে দাও। 23 নাম্বার, নিচের কোনটার কি বলা হয়েছে? কোন অণুটির ডাইপোল সর্বাধিক? নিচের কোনটার ডাইপোল সর্বাধিক? এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও। ডাইপোল সর্বাধিক কার? আচ্ছা, সো আমরা একটু স্ট্রাকচারের দিকে যদি তাকাই, দেখো C ডাবল বন্ড, এখানে ব্রোমিন, ঠিক আছে? তবে দেখো ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা যে মানটা আছে, এই মানটা বেশি। ব্রোমিনের কত? তড়িৎ ঋণাত্মকতার মানটা 2.8, আর কার্বনের কত বলতো? 2.5। সো আমাদের ইলেকট্রনটা কোন দিকে টান দিবে বলতো? এইদিকে চলে যাবে, এদিকেও ইলেকট্রনটা এদিকে চলে যাবে, এদিকেও ইলেকট্রন চলে যাবে, এদিকেও। এবার ইলেকট্রন সবগুলা
টেনে নিচ্ছে আর কি, বুঝছো, নিজের দিকে ব্রোমিন টেনে নিচ্ছে। সো এইটার স্ট্রাকচার হবে এইরকম। ওকে, আচ্ছা এবার আসি ভাই COCl2। এবার আসি ভাই COCl2টা আমরা কিভাবে আঁকাবো, দেখো এই যে ভাই COCl2টা আমরা এইভাবে আঁকাই, ঠিক আছে, এই যে হচ্ছে COCl2, ঠিক আছে। COCl2 এর ক্ষেত্রে দেখো অক্সিজেন কি জানি আমরা দ্বিতীয়, ঠিক আছে, সবচেয়ে তড়িৎনাত্মক মৌলকে ফ্লোরিন, সবচেয়ে তড়িৎনাত্মকতা বেশি কার, ফ্লোরিনের তড়িৎনাত্মকতা সবচেয়ে বেশি, ফ্লোরিন কত 4, অক্সিজেন হচ্ছে দ্বিতীয় তড়িৎনাত্মক মৌল, অক্সিজেন কত 3.5। সো দেখো অক্সিজেন এখানে এদিকে টান দিবে, ঠিক আছে, ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে নিবে আর কি, যেহেতু অধিক তড়িৎনাত্মক। আর কার্বন আর ক্লোরিনের মধ্যে কে, ক্লোরিনের কত 3 আর কার্বনের কত বলো তো 2.5, তাই না। সো এক্ষেত্রে কে টেনে নিবে, ক্লোরিন টেনে নিবে আর কি, বুঝছো। এটাও দেখো তিনটা কি হয়ে গেছে, তিন দিকে চলে গেছে আর কি। ওকে, এবার আসি ভাই HCHO এর ক্ষেত্রে আসি, ঠিক আছে, একটু যদি বুঝে থাকো। এবার আসি ভাই HCHO, দেখো HCHO এর ক্ষেত্রে যদি আমি আঁকাই, দেখো এক্ষেত্রে আমার একটা টেনে নিবে কে বলো তো, কার্বন আর হাইড্রোজেন। কার্বন কত বলছিলাম 2.5, হাইড্রোজেন কত ভাই 2.1। সো কার্বনের দিকে ইলেকট্রন যাবে, ওকে, এখানে কার্বনের দিকে ইলেকট্রন যাবে, এখানেও কি কার্বনের দিকে ইলেকট্রন যাবে, এখানে কার দিকে যাবে, অক্সিজেন তো দ্বিতীয় তড়িৎনাত্মক মৌল 3.5 আর এটা কোথায় 2.5। সো এটাও কার দিকে যাবে বলো তো, এটা এইদিকে যাবে। সো দেখো সবগুলো একদিকে যাচ্ছে, দেখো এই সবগুলা কি যাচ্ছে বলতো, একদিকে যাচ্ছে, দেখো সবগুলা মিলে কি একদিকে যাচ্ছে। সো এইটা ডাইপোল কি হবে বলতো, সর্বাধিক হবে। এটা ডাইপোল কি হবে বলতো, সর্বাধিক হবে। এবার BF3 ক্ষেত্রে যদি দেখো, এটাও দেখবা যে সেম একই। ওকে, এটাও দেখবা যে তিনটা তিন দিকে গেছে। সো সবচেয়ে বেশি কার হচ্ছে ভাইয়া HCHO, দেখবা সবগুলা মিলে কোন দিকে গেছে, একদিকেই গেছে আর কি। ওকে, সবগুলা মিলেই কি হয়ে গেছে, একদিকে গেছে। BF3 ক্ষেত্রে বোরনের থেকে ফ্লোরিনের দিকে তিনটা গেছে আর কি, যেহেতু ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎনাত্মক মূল, এটা তোর দেখেই বলে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। বোরন থেকে যে মনে করো BF3 তুমি যদি আঁকাও, তিনটাই কোন দিকে যাবে বলো তো, ফ্লোরিনের দিকে যাবে, কারণ ফ্লোরিন কি সবচেয়ে বেশি তড়িৎনাত্মক মৌল। সো এটা তিনটা তিন দিকে চলে গেছে। সো যেটা সবগুলা মিলে একদিকে গেছে সেটাই কি হবে, ডাইপোল সর্বাধিক। সো কোনটা হবে, HCHO, অ্যান্সার কোনটা হবে, HCHO। ওকে, 24 নাম্বার, আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতার ক্রম নিচের কোনটা সঠিক। পোলারায়ন, পোলারায়ন কার বেশি আর কি বলা হয়েছে, ঠিক আছে, পোলারায়ন কার বেশি বলো, পোলারায়ন কার বেশি। সো আমরা কি জানি, ক্যাটায়নের আকার ছোট হইলে কি আসলো, ফাজানের নীতিতে কি বলা হয়েছিল, ক্যাটায়নের আকার ছোট হইতে হবে এবং অ্যানায়নের আকার বড় হইতে হবে। সো এদের মধ্যে ক্যাটায়নের আকার ছোট কার, দেখো তো সবচেয়ে ছোট হচ্ছে হাইড্রোজেন প্লাস, তারপরে কে সোডিয়াম প্লাস, তারপরে পটাশিয়াম প্লাস। সো এটা কোথায় আছে, হাইড্রোজেন সোডিয়াম পটাশিয়াম, হাইড্রোজেন সোডিয়াম পটাশিয়াম, অপশন এতে আছে। সো 24 অ্যান্সার কোনটা হবে, 24 অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা। 25, কোন যৌগের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন ঘটে, কোন যৌগের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন ঘটে। এরপরে কোশ্চেন আনসার দাও তো, কোন যৌগটা সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন ঘটে। তবে এটা মনে রাখবা কি দিয়ে, ফন দিয়ে মনে রাখবা, বুঝছো, ফন। আমার সাথে সাথে কমেন্ট করো কি, ফন। সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। ফন কমেন্ট করো, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তো সবচেয়ে বেশি কোথায় হবে, ফ্লোরিনে, তারপরে অক্সিজেনে, তারপরে কিসে বলো তো, নাইট্রোজেনে। ওকে, ফন। সবাই কমেন্ট করো আমার সাথে সাথে কি, ফন। সবাই একটু কমেন্ট করো কি, ফন। এটা একটু সবাই কমেন্ট করো, ফন। সো সবচেয়ে বেশি কার, HF, সবচেয়ে বেশি কার হবে ভাইয়া HF, HF এর সবচেয়ে বেশি। কোনটা এবার সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন ঘটে ভাইয়া, HF এ। কোথায়, HF এ সবচেয়ে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন ঘটে। 25 এর आंसर সি। 26 নাম্বার কোশ্চেন आंसर দাও। এরপরে সবাই 26 নাম্বার কোশ্চেনের आंसर দাও। 26, নাম্বার কোশ্চেন आंसर দাও তো। 26, 26 নাম্বার কোশ্চেন आंसर দাও সবাই। আচ্ছা, সো দেখি 26 নম্বর কোশ্চেন আমরা একটু দেখি যে দেখো PH4Cl কি আছে ভাইয়া, PH4Cl। সো PH4Cl আগে দেখো PH3 থেকে যে PH4 যেটা গঠিত হয় PH3 প্লাস H প্লাস এর মাধ্যমে কি গঠিত হবে, PH4 প্লাস আর কি, ঠিক আছে। ফসফরাসের সাথে তোমার হচ্ছে ফসফরাসের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, 5টা।
হাইড্রোজেনের সাথে যুক্ত হলো কয়টা? 3টা। তার মানে এখন একটা একজন মুক্ত জোড় আছে, এটার সাথে কে যুক্ত হবে? H+ যুক্ত হয়ে H+ দিবার ফাঁকা অরবিটাল সন্নিবেশ সমযোজী বন্ধন। সো PH3 এর মধ্যে কি আছে? সমযোজী বন্ধন। PH4+ এর মধ্যে কি আছে? সন্নিবেশ সমযোজী বন্ধন। এই PH4+ এর সাথে যখন ক্লোরাইড আয়ন গঠিত হবে, এটা প্লাস আর এটা মাইনাস, আয়নিক বন্ধন। তার মানে এখানে সমযোজী আছে, সন্নিবেশ আছে, সমযোজীর মাধ্যমে PH3 গঠিত হইছে, সন্নিবেশ সমযোজীর মাধ্যমে PH4+ গঠিত হইছে, আর আয়নিকের মাধ্যমে PH4Cl গঠিত হইছে। তার মানে এখানে 3 প্রকারের বন্ধনই আছে আর কি। ওকে, তার মানে অ্যানসার কোনটা হবে? 1, 2 আর 3, সবগুলাই রাইট। নিচের কোনটি কাপড় কাচার সোডা রাসায়নিক সংকেত? কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত কোনটা? বলো, কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত কোনটা? কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত কোনটা? বলো তো দেখি, কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত কোনটা? কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত কোনটা? বলো। কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত কোনটা? ওকে, কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত ওকে, সবাই आंसर দিয়ে দেখো, সবাই এটা কোশ্চেন आंसर দাও। কি বলছে? কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত কোনটা? কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত কোনটা? বলো বলো, দ্রুত দ্রুত। কাপড় কাঁচা সোডা বা ওয়াশিং সোডা আর কি, বুঝছো? অ্যানসার কোনটা হবে? সোডিয়াম কার্বনেট আর কি 10 অণু পানি, ঠিক আছে? Na2CO3 * 10 অণু পানি, Na2CO3 * 10 অণু পানি। কয় অণু পানি? 10 অণু পানি, ঠিক আছে? সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? সোডিয়াম কার্বনেট আর কি 10 অণু পানি, সোডিয়াম কার্বনেট আর কি 10 অণু পানি। এরা হচ্ছে কি কাপড় কাঁচা সোডা, বা এটাকে বলা হয় কি ওয়াশিং সোডা আর কি, ওয়াশিং সোডা। ওকে, আচ্ছা। নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড? নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড? বলো, নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড? সো দেখো, এটা তো ফসফরিক অ্যাসিড, এটা তো H3PO4, এটা তোমরা জানো যে সবাই, এটা কি ফসফরিক অ্যাসিড। ওকে, আর এটা কি বলো তো? H3PO4 এর থেকে যদি একটা অক্সিজেন চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে? ফসফরাস অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, আর এটা কি বলো তো? ফসফরিক অ্যাসিড। ফসফরাস অ্যাসিড, আর এটা কি বলো তো? ফসফরিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এর তোমরা অ্যানসার দাও। এটা অ্যানসার বলো, বি হবে নাকি ডি হবে? বলো। আচ্ছা, এরপর দেখো HPO3 যেটা আছে এটা হচ্ছে মেটা ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? এটা কি মেটা ফসফরিক অ্যাসিড, বুঝছো? মেটা ফসফরিক অ্যাসিড, এগুলো সংকেত মুখস্থ করাটাই বেটার আর কি। ওকে, আচ্ছা, হাইপো অ্যাসিড করলে কোনটা বলবা? হাইপো অ্যাসিড বললে বলবে H3PO2, এটা হচ্ছে কি হাইপো অ্যাসিড। H3PO2 এটা হচ্ছে হাইপো অ্যাসিড। হাইপো অ্যাসিড বললে কি বলবা? H3PO2, ঠিক আছে? তাহলে আমরা কি পড়লাম? H3PO4 বললে কি ফসফরিক অ্যাসিড, H3PO4 বললে কি ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, হাইপো অ্যাসিড, ঠিক আছে? হাইপো অ্যাসিড। সো এটা কোনটা হবে অ্যানসার? বি নাম্বারটা। অ্যানসার কোনটা হবে? H3PO2, H3PO2 হাইপো ফসফরাস অ্যাসিড, ঠিক আছে? হাইপো ফসফরাস অ্যাসিড, হাইপো ফসফরাস অ্যাসিড। ওকে, আমরা এরপর নেক্সট কোশ্চেনে যাই। নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড? সেম কোশ্চেনই আসছে, আবার রিপিট হইছে আর কি। ওকে, গ্লোবাল লবণের সংকেত কোনটা? তো গ্লোবাল লবণে দেখবা সবসময় কি থাকবে বলো তো? 10 অণু পানি থাকবে। গ্লোবাল লবণে সবসময় কি থাকবে? 10 অণু পানি থাকবে। গ্লোবাল লবণে কি থাকবে সবসময়? 10 অণু পানি থাকবে। সো কোনটা হবে? Na2SO4 নাকি Na2CO3? বলো, Na2SO4 নাকি Na2CO3? আচ্ছা, তুমি একটু আগে কিন্তু মাত্র পড়ে আসলাম যে Na2CO3 কিন্তু 10 অণু পানি কি ছিল? এটা ছিল কাপড় কাঁচা সোডা রাসায়নিক সংকেত। আর এখন তোমাকে কি বলা হয়েছে? এটা তো কাপড় কাঁচা সোডা, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াশিং সোডা রাসায়নিক সংকেত ছিল, তাই না? ওয়াশিং সোডা রাসায়নিক সংকেত ছিল Na2CO3 আর 10 অণু পানি। তো তোমাকে গ্লোবাল লবণ বলছে, তাহলে নিঃসন্দেহে কোনটা হবে? Na2SO4 আর 10 অণু পানি হবে। তার মানে অ্যানসার কোনটা হবে? ডি হবে। ওকে, এবার আমরা কর্মমুখী রসায়নে যাব। হাড়ের 60% কি? বলো, হাড়ের 60% কি? বলো, হাড়ের 60% কি? আমরা জানি কি হাড়ে কি থাকে? ক্যালসিয়াম থাকে, তাই না? সো বলো, হাড়ের 60% কি? ক্যালসিয়াম। হাড়ের 60% কি? বলো, হাড়ের 60% কি?
ওকে, সো দেখো হাড়ে তো ক্যালসিয়াম থাকে, এটা আমরা সবাই জানি, বাট ক্যালসিয়াম কোনটা থাকে মনে রাখবে, ক্যালসিয়াম ফসফেট থাকে, ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট, ফসফেটের সংকেত কি ভাই, PO4 3- আর কি, ঠিক আছে, ফসফেট, ফসফেটের সংকেত কি ভাই, PO4 3-, ওকে, তাহলে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট কোথায় থাকে তাহলে, হাড়ের 60% কি বলতো, ক্যালসিয়াম ফসফেট, যেটা হাড়কে কি করে, মজবুত করে। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা বলো, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা ভাইয়া, অক্সিজেন। তুমি যদি ভাইয়া অক্সিজেন মানে হচ্ছে তুমি দেখো ওই যে খাবারকে যদি খোলা রেখে দাও নষ্ট হয়ে যায় না, কেন নষ্ট হয়ে যায়, কারণ অক্সিজেনের সাথে জারণ ঘটায় দেয় আর কি, তাই না। সো খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক দেখবা ধাতবায়ন আছে, ধাতবায়ন আছে, এগুলা হচ্ছে কি করে খাদ্যদ্রব্য পচাতে সাহায্য করে, দেখবা তিনটা আছে আর কি, ধাতবায়ন, তারপরে কি আছে তোমার এই যে অনুঘটক যেমন অক্সিজেন অক্সিজেন, তারপরে হচ্ছে কি আছে তোমার হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া ইস্ট, এগুলোও কিন্তু খাদ্যদ্রব্য পচনে সহায়তা করে আর কি। ওকে, সো অন্যতম সহায়ক কোনটা হবে, অক্সিজেন হচ্ছে অন্যতম সহায়ক। কোনটি ভিটামিন নয়, থায়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড, রেটিনল। সো রেটিনল মানে কি, রেটিনা, রেটিনা মানে কি ভিটামিন এ, ঠিক আছে, কারণ কি এই যে রেটিনা কোথায় থাকে, চোখে থাকে, সো ভিটামিন এও কোথায় থাকে, চোখে থাকে, সো ভিটামিন এ কে কি বলা হয় বলো তো, রেটিনল বলা হয়, ভিটামিন এ কে রেটিনল বলা হয়। অ্যাসকর্বিক অ্যাসিড, সো মনে করো তুমি কাউকে একটা খারাপ জিনিস আস্ক করছো, সবাই কি বলবে বলো তো, ছি ছি বলবে, সো আস্ক, এই যে আস্ক, দেখো আস্ক আছে, কি আছে, আস্ক আছে, সো ভিটামিন সি কে কি বলা হয়, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। থায়ামিন ভ্যা মোর ভাই যে মিন, মিন, মিন মানে কি, মিনা, মিনা কি হয়েছিল বলো তো, ফাস্ট হয়েছিল, এই জন্য ভিটামিন B1 কে কি বলা হয়, B1 কে বলা হয় থায়ামিন। সো আয়রন কিন্তু কি না, কোনো ভিটামিন না, তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা, অ্যান্সার কোনটা হবে ভাইয়া, অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, আচ্ছা, সো বুঝলাম ভিটামিন এ কে বলা হয়, মানে সরি ভিটামিন B1 কে বলা হয় কি থায়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড কি ভিটামিন সি, রেটিনল কি ভাইয়া ভিটামিন এ। ওকে, আয়রনের কিন্তু কোনো ভিটামিন না, আয়রন কিন্তু কোনো ভিটামিন না। নাইট্রোজেন যুক্ত সার কোনটা ভাইয়া, ইউরিয়া, ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, অ্যামোনিয়ার মধ্যেও কিন্তু নাইট্রোজেন আছে, তাই না, বাট দেখো এটা কি মিউরেট অফ পটাশ, দেখে কি এটা পটাশ মানে কি পটাশিয়াম থাকবে, তাই না, এখানে কে থাকবে ভাইয়া, পটাশ থাকবে, মিউরেট অফ পটাশ, তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 2, 1 আর 3 হচ্ছে নাইট্রোজেন গঠিত সার, 1 আর 3। ওকে, তার মানে অ্যান্সার কোনটা হবে, সি হবে আর কি। ওকে, আচ্ছা, কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটা, এরপরের কোশ্চেন অ্যান্সার দাও, এরপরের কোশ্চেন অ্যান্সার দাও যে কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটা, কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটা। তো দেখো সোডিয়াম ক্লোরাইড আমরা সবাই জানি যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, লবণ দিয়ে খাবার সংরক্ষণ করা হয়, C12H22O11, এটা তো সুক্রোজের সঙ্গে, তাই না, তার মানে এটা কি হবে, এটা তো চিনি, চিনি তো দেখে আমি বুঝতে পারতেছি এটা হবে না, এটা হবে না। এবার তো ফরমালিন, ফরমালিন তো নিষিদ্ধ, ফরমালিন দিয়ে খাবার সংরক্ষণ করা কি বলতো, নিষিদ্ধ, ঠিক আছে, এই যে ফরমালডিহাইডে 40% জলীয় দ্রবণকে কি বলা হয়, ফরমালিন, সো এটাও বাদ, তাহলে থাকলো কোনটা, এই যে C6H5COOH। ওকে, তাহলে এইটা কি হবে, এইটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, তাই না, বেনজোইক অ্যাসিড কি তোমার হচ্ছে কৃত্রিম খাদ্য সংরক্ষক, তার মানে অ্যান্সার কোনটা হবে, ডি হবে, 5 এর অ্যান্সার ডি। সো তোমরা যারা এখনো বই সংগ্রহ করো নাই, জয়কলির এক সেট বই এখনই সংগ্রহ করে নাও, কারণ এখান থেকে কিন্তু দেখবা যে হুবহু কমন পড়ছে 25, 26, 57টা, 60টার মধ্যে, তারপরে হচ্ছে 24, 25, 58টা, মানে প্রতি বছরই 58, 59, 60টার মতো কমন পড়তেছে, মানে তুমি, আমি নিজেও কিন্তু পড়ছিলাম, আল্লাহর রহমতে অনেক কমন পাইছি। আমার যদি বলি ঢাবিতে কেমিস্ট্রিতে কিন্তু আমার 15-এর মধ্যে 13টাই হয়েছিল, ফিজিক্সে 14টা হয়েছিল আর কি। ওকে, সো তুমি যদি ভালো মতো পড়ে যাও ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবে আর কি। ওকে, আচ্ছা, এবার আসি সার্বজনীনভাবে খাদ্যবস্তুর প্রিজারভেটিভ রূপে কোনটি ব্যবহৃত হয়, সার্বজনীনভাবে কোনটাকে ইউজ করব আমরা, সার্বজনীনভাবে আমরা কোনটাকে ইউজ করব বলো, বলো সার্বজনীনভাবে আমরা কোনটাকে ইউজ করব, তুমি মনে রাখবা সার্বজনীনভাবে আমরা পটাশিয়াম সরবেট যেটা আছে, পটাশিয়াম সরবেটকে আমরা সার্বজনীনভাবে আমরা ইউজ করবো আর কি। ওকে, এটা নিরাপদ হিসেবে ইউজ করা যায়। আচ্ছা, এবার আসি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ভিনেগার ব্যবহার করা হয়, তা হলো কি, ভিনেগার কি তোমার হচ্ছে ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, ইথানোইক অ্যাসিড মানে 2 কার্বনের অ্যাসিড, যেটা ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি, ফরমালিন, ভিনেগার, মানে প্যাচ লেগে যাচ্ছে বুঝছো, ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ কি ভিনেগার, আর ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ কি ফরমালিন। সো তোমাকে এখানে কি বলেছে ভিনেগার কোনটা, সো ভিনেগার কোনটা, ইথানোইক অ্যাসিডের
6 থেকে 10% জলীয় দ্রবণ। এই যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ আর কি। ওকে, কারণ আমাদের হচ্ছে এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা অনেক এমসিকিউ সলভ করতেছি আমাদের, কারণ তোমাদের এগুলো মোটামুটি সবারই সলভ করা আছে, আমরা জাস্ট দ্রুত সলভ করতেছি এই জন্য। ওকে, সো আমাদের বেশি এমসিকিউ না, অল্প কিছু এমসিকিউ আছে। 8 নাম্বার, নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? সোডিয়াম বাইসালফাইড, পটাশিয়াম বাইসালফাইড, সোডিয়াম নাইট্রাইট, আর একটা কি আছে বলো তো? ফরমালিন। ওকে, সো এখানে যেগুলো দেখতে পারতেছো এই যে এই তিনটা সব হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ, আর ফরমালিন কি বলো তো? নিষিদ্ধ প্রিজারভেটিভ। ওকে, সো ফরমালিন বাদে বাকি যেগুলো আছে সবগুলাই হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ। সোডিয়াম বাইসালফাইড, পটাশিয়াম বাইসালফাইড, সোডিয়াম নাইট্রাইট। ওকে, আচ্ছা, কোন যৌগটি অ্যান্টিঅক্সিডেন্ট? কোন যৌগটি আমরা কি অ্যান্টিঅক্সিডেন্ট? সো অ্যান্টিঅক্সিডেন্ট কারা মনে পাবে? BHA, মানে শর্ট ফর্ম যেগুলো আছে BHT, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। ঠিক আছে, এরা হচ্ছে সবাই কি বলতো? অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। এরা সব কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। ওকে, তারপর মনে পাবে TBHQ। ঠিক আছে, TBHQ, ভিটামিন সি আছে, ভিটামিন সি, এরা সবাই কি অ্যান্টিঅক্সিডেন্ট, এরা সবাই কি অ্যান্টিঅক্সিডেন্ট। সো দেখো এখানে কোনটা আছে? যে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। সো আমাদের এটা কি হবে? অ্যান্টিঅক্সিডেন্ট কারা কারা? এই যে মনে রাখলাম TBHQ, এই কয়টা এক্সাম্পল মনে রাখবা। ভিটামিন সি, BHA, BHT। ঠিক আছে, ফুল ফর্ম তো বলেই দিলাম। এরা সবাই কি হিসেবে কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। আর আরেকটা মনে রাখবা, একটা লবণ আছে, সেটা হচ্ছে কি লবণ? সালফাইড, নট সালফেট। ওকে, সালফাইট লবণ, সালফাইট লবণও হচ্ছে কি রূপে কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। কে? সালফাইট লবণ। ওকে, সো এক্সাম্পলগুলো একসাথে করে দিলাম। কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে? বলো, কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে? কোনটা বলো? তো মনে রাখবা অতিরিক্ত আর্দ্রতা। ঠিক আছে, শুষ্ক আর আর্দ্র। শুষ্ক মানে কি? এটা শুকনা, আর্দ্র মানে কি? ভেজা। সো অতিরিক্ত যে পানি থাকে এটাকে শোষণ করতে কে সাহায্য করে বলো তো? চিনি। অতিরিক্ত আর্দ্রতাকে আমরা সংরক্ষণ করতে কি ইউজ করব? চিনিকে ইউজ করব। কাকে ইউজ করব ভাইয়া? চিনিকে ইউজ করব আর কি। ওকে, চিনি হচ্ছে পানিগুলোকে শোষণ করে নিবে। দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া কি? দেখো ভাইয়া, দুধ তো দেখছো তরল, ছানা কি দেখছো? দেখো না কেমন কোয়া কোয়া আকারের বা কঠিন আকারের ছানা দুধ থেকে ছানা তৈরি করে। সো ছানা যেগুলো হয় এগুলো কি হয় বলো তো? একটু কোয়া কোয়া আকারের হয়, তাই না? সো দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো? কোয়াগুলেশন। ঠিক আছে, ওইভাবে মনে রাখবা, দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কি বলবো ভাইয়া? কোয়াগুলেশন। দুধ থেকে প্রাপ্ত হোয়ে প্রোটিন শরীরে কোন অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে? তবে আমরা বা হ্যালো, আমার সাথে সবাই কি বলি? আমরা ক্লাস শুরুর সময় কি বলি বলো তো? হ্যালো। কি বলা হয় ভাইয়া? হ্যালো। হোয়ে প্রোটিন কোনটা ভাইয়া? লিউসিন। হোয়ে প্রোটিন কোনটা ভাইয়া? লিউসিন। হোয়ে প্রোটিন ভাইয়া কোনটা? লিউসিনকে কি বলা হয়? হোয়ে প্রোটিন। আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর পানি এর মিশ্রণকে কি বলা হয় বলো তো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং পানির মিশ্রণকে কি বলা হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং পানির মিশ্রণকে কি বলা হয় বলো তো? এটা একটা কলোয়েড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানির মিশ্রণ কি? একটা কলোয়েডের এক্সাম্পল। ওকে, এটা কি হবে? একটা কলোয়েড। ওকে, সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কি? সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্যটা কি বলো? আচ্ছা, তোমরা মনে রাখবা সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড যেটা আছে এইটা কি অবস্থায় থাকে বলো তো? সুস্থিত অবস্থায় থাকে। এর ব্রাউনীয় গতি আছে? না। সোডিয়াম ক্লোরাইডের কি নাই? কোনো ব্রাউনীয় গতি নাই। টিন্ডাল প্রভাব দেখায় না, এরা টিন্ডাল প্রভাবও দেখায় না। এর কণাগুলো যে কোনো মাধ্যমে দৃশ্যমান না, যে কোনো মাধ্যমে এরা দৃশ্যমান না, এটাও সঠিক না। সঠিক কোনটা? এরা কি অবস্থা থাকে বলো তো? এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা মানে তোমার হচ্ছে লবণের যে দ্রবণটা, এটা কি অবস্থা থাকে? সুস্থিত অবস্থায় থাকে। তার মানে 14 অ্যান্সার কোনটা হবে? 14 অ্যান্সার হবে ডি নাম্বার। এটা মেডিকেলে বিগত বছরে আসা কোশ্চেন, মানে 2 বছর আগে আসছিল যে মিশ্রণের স্থিতি কি হবে বলো তো? সুস্থিত। মিশ্রণের ইয়া কি হবে? সুস্থিত। সো এটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য? মনে রাখবে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও প্রযোজ্য, আর হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রেও প্রযোজ্য। সোডিয়াম ক্লোরাইড প্লাস গ্লুকোজ দুইটার ক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য। সাসপেনশনের উদাহরণ কোনটা? সাসপেনশন এর উদাহরণ কোনটা? দুধ, রক্ত, কর্দমাক্ত, মাটি, আর কোনটা আছে? চিনি আছে। সো বলা হয়েছে সাসপেনশনের এক্সাম্পল কোনটা? তবে সাসপেনশন মানে কি? সাসপেনশনে দেখবা যে আমাদের
মানে বিভিন্ন দ্রবণ সাসপেনশনের যে রেঞ্জ দেওয়া আছে, সো এই আকারের বড় হয়ে গেলে সেটাকে কি বলে আমরা সাসপেনশন। 500 মাইক্রোমিটার বড় হয়ে গেলে সেটা কি হয়ে যায় বলো তো, সাসপেনশন হয়ে যায়। তো রক্ত যেটা আছে, রক্ত কিন্তু কি হয়ে যায় বলো তো, অধক্ষেপ পড়ে। দেখবা যে রক্তকে কি করা যায় বলো তো, সাসপেনশন আকারে নিচে নিচে পড়ে আর কি। তো সাসপেনশন হিসেবে কোনটা কাজ করে, রক্ত কিন্তু আমাদের কি হিসেবে কাজ করে বলো তো, সাসপেনশন হিসেবে কাজ করে আর কি। ওকে, রক্ত কি সাসপেনশন হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর আসি। সো তোমরা যারা বই অর্ডার করতে চাও জয়করি www.joykuri.com লিখে সার্চ দিবা। আর যারা হচ্ছে ফ্রি ক্লাস এবং এক্সাম দিতে চাও তারা হচ্ছে www.joykuriacademy.com লিখে সার্চ দিবা আর কি, বুঝছো? একটা হচ্ছে joykuri.com আর হচ্ছে academy.com, এক্সাম দেওয়ার জন্য academy.com, আর হচ্ছে বই অর্ডার করতে গেলে joykuri.com লিখে সার্চ দিলেই হবে। এরপর নিম্নে ক্রিমে ত্বক কোমলকারক উপাদান কোনটি? ক্রিমে ত্বক কোমলকারক উপাদান কোনটা বলো? ক্রিমে ত্বক কোমলকারক উপাদান কোনটা? এরপরে কোশ্চেন আনসার দাও। ক্রিমে ত্বক কোমলকারক উপাদান কোনটা? এই কোশ্চেন আনসার দাও তো সবাই। ক্রিমে ত্বক কোমলকারক উপাদান কোনটা? আচ্ছা একটা মিনিট, এখানে কিন্তু আরেকটা एग्जांपल আমি তোমাকে দেখাই যে এখানে কিন্তু এই যে রক্ত আর এখানে কিন্তু কর্দমাক্ত মাটি, এটার आंसर কিন্তু দুইটাই, বুঝছো? এটা একটা বিতর্কিত কোশ্চেন, এটার आंसर কর্দমাক্ত মাটি প্লাস রক্ত আর কি। ওকে, আমি যদি তোমাকে বলি যে আমি যদি একটু মানটা লিখি যে 500 মাইক্রোমিটার, বুঝছো? যাদের আকার 500 মাইক্রোমিটারের চেয়ে বড় তারাই কি বলতো মেইনলি সাসপেনশন। সো एग्जांपल দুইটাই কিন্তু রক্ত প্লাস কর্দমাক্ত মাটি দুইটাই কিন্তু কি তোমার সাসপেনশন হিসেবে কাজ করে আর কি। ওকে, তাহলে রক্ত হবে, মানে এটার आंसर দুইটাই দাও আর কি, রক্ত হবে কর্দমাক্ত মাটিও হবে আর কি। ওকে, আচ্ছা এরপর আসি, দেখো ক্রিমে ত্বক কোমলকারক উপাদান কোনটি? ল্যানোলিল, ওয়েল ওয়াক্স আর একটা আছে অলিভ অয়েল। বলো কোনটা হবে, কোনটা হচ্ছে কাজ করে আর কি বলো তো? সো মনে রাখবা এই তিনটাই, বুঝছো? কোমলকারক হিসেবে ক্রিমের ত্বক কোমলকারক হিসেবে ল্যানোলিলও ইউজ করা হয়, উল ওয়াক্সও ইউজ করা হয়, অলিভ অয়েল ইউজ করা হয়, সবগুলা হচ্ছে কোমলকারক হিসেবে কাজ করে আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে? সবগুলা। লিপস্টিকের মূল উপাদান কি? লিপস্টিক, এই যে আমরা যে লিপস্টিক ইউজ করি এটা মেইনলি কি ইউজ করি বলো তো? মুখে যেটা বা ঠোঁটে যেটা দিই এটা কি দিই? মেইনলি মোম দিই আর কি, ঠিক আছে? লিপস্টিকের মূল উপাদান কোনটা? মোম, ঠিক আছে? লিপস্টিকের মূল উপাদান কোনটা? মোম। আর মেহেদির যে রং হয়, মেহেদির রঙের মেইন উপাদানটা কোনটা বলো তো? লাসন, ঠিক আছে? মেহেদির রঙের মেইন উপাদান কোনটা? লাসন। আর লিপস্টিক কোনটা বলো তো? লিপস্টিকের ক্ষেত্রে মোম আর মেহেদির ক্ষেত্রে কোনটা? লাসন, ঠিক আছে? মেহেদি যে কালার হয় এটা কিসের কারণে? লাসনের কারণে হয়। ফরমালিনে কি পরিমাণ মিথালিন থাকে? ফরমালডিহাইডের 6 থেকে ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হচ্ছে? ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলা হচ্ছে? ফরমালিন, ঠিক আছে? তো ফরমালডিহাইড মানে কি বলো তো? মিথানল। মিথানলের আরেকটা নাম কিন্তু ফরমালডিহাইড। তার মানে आंसर কোনটা হবে? সি হবে। 18 आंसर সি। 19 নাম্বার কোশ্চেনের आंसर দাও। 19, ফরমালডিহাইড আর মিথানল কিন্তু সেম। ওকে, আচ্ছা মল্ট থেকে ভিনেগার প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধির সহায়ক হিসেবে কোনটা ইউজ করব? ইস্টের বৃদ্ধির সহায়ক হিসেবে আমরা কোনটা ইউজ করব? H2SO4, অ্যামোনিয়াম সালফেট, অ্যামাইলেজ, ইথানল, কোনটা ইউজ করব বলো তো? সবাই মনে রাখবা ইস্টের বৃদ্ধির সহায়ক হিসেবে আমরা অ্যামোনিয়াম সালফেট ইউজ করতে পারি অথবা অ্যামোনিয়াম ফসফেটটা ইউজ করতে পারি, ঠিক আছে? অ্যামোনিয়াম সালফেট অথবা কি অ্যামোনিয়াম ফসফেট। ওকে, অ্যামোনিয়াম সালফেট অথবা অ্যামোনিয়াম ফসফেট, 3 হবে। অ্যামোনিয়াম সালফেট অথবা কি অ্যামোনিয়াম ফসফেট আমরা ইউজ করতে পারি। ওকে, অ্যামোনিয়াম সালফেট অথবা অ্যামোনিয়াম ফসফেট আমরা ইউজ করতে পারি। অ্যামোনিয়াম সালফেট অথবা অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে আমরা ইউজ করতে পারি কিসের সাথে? ইস্টের বৃদ্ধির কার জন্য। অ্যামোনিয়াম সালফেট অথবা কি অ্যামোনিয়াম ফসফেট। ওকে, এরপর আসি, নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয়? ঠিক আছে, ময়শ্চারাইজার রূপে গ্লিসারল, ডিনেচার্ড অ্যালকোহল, প্রোপিলিন অ্যালকোহল, ইথিলিন গ্লাইকল, কোনটা কি হিসেবে ইউজ করে? ময়শ্চারাইজার। আমাকে দেখতে হবে ময়শ্চারাইজার রূপে কোনটা ইউজ করা হয় বলো তো? ময়শ্চারাইজার রূপে কোনটা ইউজ করা হয়? সো মনে রাখবে ময়শ্চারাইজার রূপে অ্যালোভেরা ইউজ করা হয়, অ্যালোভেরা ইউজ করা হয়, অলিভ অয়েল ইউজ করা হয়, আর হচ্ছে গ্লিসারল ইউজ করা হয়, বুঝছো? তিনটা জিনিস ইউজ করা হয়, ঠিক আছে? তিনটা জিনিস হচ্ছে
ইউজ করা হয় কি রূপে, তোমার আফটার শেভে ময়েশ্চারাইজার রূপে। সো এখানে আছে কোনটা, গ্লিসারলটা আছে, তার মানে আছে গ্লিসারল। আর ডিনেচার্ড অ্যালকোহল যেটা আছে এটা কি রূপে ইউজ করা হয়, এটা ইউজ করা হয় অ্যান্টিসেপটিক রূপে, ঠিক আছে, অ্যান্টিসেপটিক রূপে ইউজ করা হয় কোনটা, ডিনেচার্ড অ্যালকোহলটা। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। সো তোমাদের কেমন লাগলো ক্লাসটা, বা কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো আর কি। ওকে, আমরা ক্লাস একেবারে শেষ মুহূর্তে আছি। সো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে এখনই জানাও। কেমন লাগলো তোমাদের ক্লাসটা, আমরা একটা ঝটপট ক্লাস, ঝটপট মানে এমসিকিউ সলভ করাই দিলাম। তোমার এর আগে ফিজিক্স ক্লাস করছে, এখন আবার তোমাদের জন্য আমরা কেমিস্ট্রি ক্লাস নিলাম। হ্যাঁ ভাই, যারা যারা ভর্তি হয়েছে তাদের আজকে এক্সাম টেলিগ্রামই হবে আর কি। ওকে, টেলিগ্রাম গ্রুপে লিংক দিতে হবে, সমস্যা নেই। ওকে, সো তোমরা যারা যারা এখনো বইটা সংগ্রহ করে নাই দ্রুত বইটা সংগ্রহ করে নাও। ওকে, এই যে আমরা যদি দেখাই, এই যে তোমার হচ্ছে বইয়ের একটা চিত্র দেখা গেছে খুব সুন্দর মতো, এই যে লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, ছন্দ দিয়ে দেওয়া আছে খুব সুন্দর মতো। পাশাপাশি কিন্তু এই যে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে দিয়ে দেওয়া হয়েছে প্রতিটা টপিক, কোনটা অতি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম জানলেও হবে, সবই বলে দেওয়া আছে তোমার যে জয়কুলি যে বইটা আছে এখানে। সো যারা যারা এখনো সংগ্রহ করা নাই অবশ্যই তোমার হচ্ছে রসায়ন বিচিত্রা এবং হচ্ছে ফিজিক্স আছে ক্লাসে ফিজিক্স বিচিত্রা বা বিচিত্রা সিরিজটা তোমরা কালেক্ট করে নিবা আর কি। ওকে, সো আজকের মতো এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড নেক্সট ইনশাল্লাহ আমাদের ক্লাস আসবে আরও। সো অ্যাডমিশন, সো জয়কুলির সাথে থাকো, অ্যাডমিশন ওয়ারিসের সাথে থাকো, সবার জন্য শুভকামনা। ওকে।